সালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাকে একটু জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অ্যান্ড আপনারা বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। ওকে, আমরা বেশিক্ষণ সময় নিব না। আমরা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আমরা 7:05 থেকে ক্লাসটা শুরু করব। 7:05 বাজার আগে আপনাদের যত গল্প, যত প্রশ্ন, যত অভিযোগ সবকিছু করেন। তবে ক্লাস একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু আমি আবার ক্লাসের বাইরে গল্প করব না। আমি কখনোই আপনাকে বলবো না যে হ্যালো বাচ্চারা, তুমি কোথা থেকে আমার লাইভটি দেখছো একটু কমেন্ট করে জানাও, বা তুমি কেমন আছো, তোমার মন ভালো আছে কিনা। সো যা বলার ক্লাস শুরু হওয়ার আগে বলতে হবে অথবা ক্লাসের শেষে বলতে হবে। কিন্তু আমরা যে সময়টুকু ক্লাস করব ওই সময় আমরা ক্লাসের বাইরে কোনো কিছুই নিয়ে কথা বলবো না, অপ্রাসঙ্গিক কোনো কথাই আমরা বলবো না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। ঈদ তো চলে আসলো না, আমরা সবাই জয়েন করতে করতে একটু কথা বলতে থাকি। এখানে যারা ক্লাস করতেছেন দুই একজন হয়তো বা থাকতে পারেন যারা কিনা হচ্ছে যে একটু উত্তেজিত, এইচএসসির পড়া বাদ দিয়ে হচ্ছে অ্যাডমিশনের ক্লাস করতেছেন। তাছাড়া বাকি সবাই হচ্ছে যে সেকেন্ড টাইমার। সো একজন সেকেন্ড টাইমার হিসেবে আপনার সামনে ঈদ, এরপর হয়তো বা আরো অনেক অনেক প্রোগ্রাম হবে। তো এই জায়গায় আপনার করণীয়টা কি? আপনি কি বাকি সবার মতো হচ্ছে ঈদের আনন্দে নিজেকে ভাসাই দিবেন? নরমালি ঈদের সময় যেটা দেখা যায়, গ্রামে স্কুলের একটা প্রোগ্রাম, কলেজের একটা প্রোগ্রাম, আরো অনেক অনেক প্রোগ্রাম। আপনিও কি নিজে এই সব কিছুতে গা ভাসাই দিবেন কিনা? এটার উত্তর হচ্ছে না। আপনি সেকেন্ড টাইমার হিসেবে আপনার কাজ হবে সবকিছু থেকে আইসোলেটেড থাকা। সবকিছু থেকে আলাদা থাকবেন এবং ফুললি ডেডিকেটেড ভাবে আপনি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকবেন। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সবকিছুই পাবেন। ঈদ আবারও আসবে, প্রত্যেকটা প্রোগ্রাম আবারও আসবে। ভাইয়া বিউপি ব্যাচে মাত্র ভর্তি হলাম, ওয়েলকাম। আমাদের যে বিউপি ব্যাচটা আছে আমি আপনাকে বলতে পারি, আমাদের বিউপি ব্যাচের মতো ডেডিকেটেড বিউপি ব্যাচ আপনি আর কোথাও পাবেন না। কেননা এখানে যে টিচার প্যানেল আছে এরা বিউপিয়ান প্লাস এক্সপেরিয়েন্স যারা আছে, বিউপিয়ান আছে অ্যান্ড এক্সপেরিয়েন্স টিচার প্যানেল আছে। এর পাশাপাশি আপনাদের কিউএনএ সার্ভিস প্রোভাইড করার জন্য বিউপিয়ানরা রয়েছেন। সব কিছু মিলে আমাদের যে মেইন টার্গেট থাকে বা আমাদের মেইন কোর্স থাকে তার মধ্যে দুইটা হচ্ছে জাবি অ্যান্ড বিউপি। সো লিজেন কেয়ার আসলে স্পেশালাইজড হচ্ছে আপনার জাবি আর হচ্ছে বিউপি, এই দুইটা জায়গায়। ভাই আপনাদের কি অফলাইন ব্রাঞ্চ আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে অফলাইন ব্রাঞ্চ আছে। তবে শুধুমাত্র ফার্মগেট ব্রাঞ্চে আপনাকে ভর্তি হতে হবে। ফার্মগেটের বাইরে আমাদের আর কোনো অফলাইন ব্রাঞ্চ নাই। আচ্ছা, 4 বাজে, আমরা আর 1 মিনিট পরে হচ্ছে যে শুরু করব। আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলবো, যেহেতু ক্লাসটি ফ্রি তাই আপনার ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে জানিয়ে দেন। ওই দিন বিউপির সংবর্ধনার অনুষ্ঠানে গিয়ে একটা স্টোরি পাইলাম, 2 ফ্রেন্ড, তারা হচ্ছে একসাথে পড়াশোনা করছে স্কুল কলেজে, স্কুল পর্যন্ত একসাথে পড়াশোনা করছে, কলেজটা আলাদা ছিল। দেন আবার ফাইনালি ভার্সিটিতে তারা হচ্ছে বিউপিতে একই ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। সো আপনি যদি আপনার ফ্রেন্ডকে নিয়ে বিউপিতে চান্স পেতে চান সেক্ষেত্রে অবশ্যই তাকে হচ্ছে আপনার আহ, করতে হবে, মেনশন করতে হবে। ওকে, চলেন আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিবে নাফিস ভাইয়া। চলেন আমরা তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা কাদের জন্য, বা আজকের ক্লাসটা মূলত আমরা হচ্ছে কিভাবে হচ্ছে কন্ডাক্ট করব একটু দেখে নেই। আজকের ক্লাসটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আপনারা যারা হচ্ছে যে জেইউতে এক্সাম দিবেন তাদের জন্য। এর পাশাপাশি হচ্ছে আপনারা যারা আরইউতে এক্সাম দিবেন তাদের জন্য, আপনারা যারা সিইউতে এক্সাম দিবেন তাদের জন্য, আপনারা যারা জিএসটিতে এক্সাম দিবেন তাদের জন্য। যেহেতু বাংলা ভার্সনে পড়াচ্ছি বিউপির জন্য ওইভাবে হেল্প হবে না, বাট বিউপিতে এক্সাম দিলে আপনি হচ্ছে যে তাও দেখতে পারেন ক্লাসটা, সমস্যা নাই।
ওকে, চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সো আজকের ক্লাসটি মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নেওয়া হয় নাই, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব। শুধুমাত্র যে প্রশ্ন সলভ করবে এমন না, প্রশ্ন সলভ করার সাথে সাথে আমরা নতুন নতুন কিছু তথ্য শেখার চেষ্টা করব। চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, কত সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই ঘোষণাটি ঘোষিত হয়? 1945 সালে, 1948 সালে, 1953 সালে, 1971 সালে। একটু বলবেন আমাদের যে হচ্ছে যে সার্বজনীন যে হচ্ছে যে মানবাধিকার যে ঘোষণাপত্রটা আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ঘোষণাটা কবে দেয়া হয়? আমি আপনাদেরকে তারিখটা একটু মনে করাই দিই। তারিখটা ছিল হচ্ছে যে 10 ডিসেম্বর। তারিখটা ডিসেম্বর মাসের 10 তারিখ ছিল। ওকে, এখন সালটা আপনারা একটু খুঁজে বের করেন। 10 ডিসেম্বর এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা হচ্ছে আপনার দেয়া হয়। ওকে, এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে আপনার ইউএনএইচআর। হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটাকে সংক্ষেপে, সরি আমি ভুল করেছি, এটা হচ্ছে যে ইউএনএইচআর বলা হয় না, এটাকে হচ্ছে যে ইউডিএইচআর বলা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন, ইউডিএইচআর, ইউনিভার্সাল অফ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই ইউডিএইচআর এর যে ঘোষণাটা আছে, এই ঘোষণাটা হচ্ছে যে আপনার দেয়া হয় কত সালে? একটু বলেন, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। একজন কমেন্ট করেছেন শুধুমাত্র, 1948। হ্যাঁ, আপনার ঘোষণাটা দেওয়া হয় হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালে। তবে এই ঘোষণাটা হচ্ছে কার্যকর হয় আরো পরে গিয়ে, 1976 সালে গিয়ে এই ঘোষণাটা কার্যকর হয়। 1976 সালে গিয়ে, আমার মানে লিখাতে একটু সমস্যা হচ্ছে, আমার এই একটা আঙুলে হচ্ছে ব্যথা পেয়েছি কালকে রাতে, ভেবেছিলাম আপনাদের ক্লাস নিতে পারবো না, একটু হচ্ছে দুঃখিত, লেখা যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আমাদের যে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ঘোষণাটা ঘোষিত হয় হচ্ছে 1948 সালের 10 ডিসেম্বর। এর কারণে এই 10 ডিসেম্বরকে আপনার মানবাধিকার মানবাধিকার দিবস হিসেবে আপনার হচ্ছে যে গণ্য করা হয়। মানবাধিকার দিবস। তাহলে আপনাকে যদি বলে মানবাধিকার দিবস কবে, আনসারটা হবে 10 ডিসেম্বর। দেন আবার আপনাকে প্রশ্ন করলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষিত হয় কবে, তখন উত্তর হবে 1948 সালে। বাট এই জায়গায় যদি একটু টুইস্ট করে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এইটা হচ্ছে কার্যকর হয় কবে, তখন কিন্তু হবে 1976 সালে। আপনার ঘোষণা দেয়া হইলেও আপনার হচ্ছে যে 1948-এ ঘোষণা দেয়া হইলেও কার্যকর হয় কিন্তু 1976 সালে। আরেকটা প্রশ্ন করতে পারে, ইউডিএইচআর এর ধারা কতটি? সো এই ইউডিএইচআর এর ধারা ছিল হচ্ছে আপনার 30টি। কতটি ধারা ছিল? 30টি ধারা ছিল। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা কয়টা ছিল? 30টা ছিল। ওকে, এই তথ্যগুলো একটু হচ্ছে মনে রাখবেন। এবার যদি আমরা দেখি, একজন বলেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে 1948, একজন বলেছে এত দেরি। মাঝে মধ্যে এমন হয়, আন্তর্জাতিক চুক্তিগুলো হচ্ছে আপনার স্বাক্ষর হওয়ার পরে আপনার এটা হচ্ছে কার্যকর হতে টাইম লাগে। ইনজাস্টিস এনিওয়্যার ইজ স্ট্রেট টু জাস্টিস এভরিওয়্যার, এই চুক্তিটি কার? ইনজাস্টিস এনিওয়্যার ইজ স্ট্রেট টু জাস্টিস এভরিওয়্যার। কোনো জায়গায় যদি হচ্ছে ইনজাস্টিস হয়, তাহলে এটা সব জায়গায় হচ্ছে যে ন্যায় বিচার, মানে হচ্ছে যে ন্যায় বিচারের জন্য একটা হুমকি স্বরূপ। সো এই বিখ্যাত উক্তিটি কে দিয়েছিলেন? আপনারা একটু কমেন্ট করেন বিখ্যাত উক্তিটি কে ছিলেন। এর পাশাপাশি আমরা একটু জেনে নেই বিস্তারিত তথ্য, এই যে এই জায়গায় যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলো সম্পর্কে। এই মার্টিন লুথার কিং কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী ছিলেন মার্টিন লুথার কিং। পেশায় ছিলেন একজন মানবাধিকার কর্মী। সো এই যে মার্টিন লুথার কিং, তিনি হচ্ছে একটা ফেমাস স্পিচ দিয়েছিলেন, আই হ্যাভ আ ড্রিম। যুক্তরাষ্ট্রে তিনি হচ্ছে এই স্পিচটা দিয়েছিলেন, মার্টিন লুথার কিং। আচ্ছা, ওয়াশিংটন ডিসির একটা স্পেসে তিনি হচ্ছে যে এই স্পিচটা দিয়েছিলেন। মার্টিন লুথার কিং স্পিচটা দিয়েছিলেন হচ্ছে 1963 সালে। সো মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি ছিলেন হচ্ছে একজন মানবাধিকার কর্মী, যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী। তিনি একটা স্পিচ দিয়েছিলেন, তার বিখ্যাত ভাষণটার নাম হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, বা আমার একটা স্বপ্ন আছে। এই ভাষণটা তিনি দিয়েছিলেন 1963 সালে। মার্টিন লুথার কিং ভাষণটা কবে দিয়েছিলেন? 1963 সালে আপনার হচ্ছে যে ভাষণটা দিয়েছিলেন।
আচ্ছা, ফেসবুক ডিস্টার্ব করতেছে, আপনাদের কমেন্ট পাচ্ছি না, জাস্ট 1 মিনিট টাইম দিবেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে যে হচ্ছে যে ওকে, ইনজাস্টিস এনিওয়্যার ইজ স্ট্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সো তিনি হচ্ছে যে আপনার এই ভাষণটি দিয়েছিলেন, অ্যান্ড সারপ্রাইজিংলি আপনার হচ্ছে যে এই যে মার্টিন লুথার কিং যে ভাষণটা দেন বা এই কোটেশনটা যে বলেন, ইনজাস্টিস এনিওয়্যার ইজ স্ট্রেট টু জাস্টিস এভরিওয়্যার, এটা তিনি হচ্ছে জেলখানা থেকে একটা পত্র লিখেছিলেন খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি এই জায়গাতেই এই কথাটা লেখা ছিল। তাহলে আপনাদের এই প্রশ্ন থেকে একটা জিনিস একটু মনে রাখবেন, বিখ্যাত যে উক্তি আছে, বিভিন্ন মনীষীদের বিখ্যাত উক্তি, এই উক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন করে। স্বপ্ন সেটা না যেটা ঘুমিয়ে দেখা হয়, এই টাইপের আরো অনেক অনেক উক্তি আছে। আমি ব্যক্তিগতভাবে যখন আপনাদের পর্যায়ে ছিলাম তখন কেন জানি আমার কাছে এই জিনিসগুলো পড়তে ভালো লাগতো। আশা করি আপনাদের কাছেও এই বিখ্যাত উক্তিগুলো পড়তে বিরক্ত লাগার কথা না। এরপর যদি আমরা দেখি, সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে কোন নদী? আচ্ছা, আপনারা এইটা বলতে থাকেন, সে পর্যন্ত আমরা কয়েকটা তথ্য একটু জেনে নেই। সুন্দরবন, সুন্দরবনের বিশেষত্বটা কি আমরা জানি? সুন্দরবনের বিশেষত্বটা, এই সুন্দরবনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবনটা কি শুধু বাংলাদেশে পড়েছে? এটার উত্তর হচ্ছে না। সুন্দরবন দুইটা দেশে পড়েছে। কোন কোন দেশে পড়েছে? সুন্দরবন হচ্ছে বাংলাদেশে পড়েছে, বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী যে দেশ আছে ভারত, এই ভারতে পড়েছে সুন্দরবন, এই দুইটা দেশে পড়েছে। সো এই যে সুন্দরবন, সুন্দরবনের হচ্ছে যে আপনার মোট যে হচ্ছে আয়তন, মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। 10 সুন্দরবনের মোট আয়তন কত কত বর্গ কিলোমিটার? সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের মোট আয়তন, এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার, এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অংশে পড়েছে হচ্ছে সুন্দরবনের 6,017 কিলোমিটার। 6,017 কিলোমিটার বাংলাদেশের অংশে পড়েছে। বাকি অংশ পড়েছে হচ্ছে ভারতে, সুন্দরবনের বাকি অংশটা। পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? প্রশ্নটা এরকম করে করেন, অপশনে নরমালি এরকম দেয়া থাকে, ধরেন আপনাদের 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ। সো এখানে আপনার থাকে হচ্ছে 60%, 62%, 60% থাকে না, নরমালি থাকে 62% বা 50%, এখানে থাকলো 70% বা 80%। সো তখন অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে 62%। এই ধরনের প্রশ্নে সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশে পড়েছে, তখন হচ্ছে যে 62% হচ্ছে বাংলাদেশের অংশে পড়েছে। সুন্দরবন কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং। আপনাদের মধ্যে কি কেউ আছেন যারা কিনা সুন্দরবন অঞ্চল থেকে ক্লাস করতেছেন? সুন্দরবন অঞ্চল বলতে কি বুঝে থাকি আমরা? সুন্দরবন মূলত যে জেলাগুলোতে পড়েছে। সুন্দরবন কয়টা জেলায় পড়েছে? সুন্দরবন বাংলাদেশের 5টা জেলায় পড়েছে। কয়টা জেলায়? 5টা জেলায় পড়েছে। সুন্দরবনের কথা বললে আমাদের সর্বপ্রথম মাথায় আসে খুলনার কথা। শুধু কি খুলনাতে পড়েছে? অবশ্যই না, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা। তাহলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, এই 5টা জেলাতে সুন্দরবন পড়েছে। সো আপনাকে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে পারে যে সুন্দরবন কোন জেলায় অবস্থিত বা নিচের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? সুন্দরবনের নামটা বারবার শোনার পরেও আপনাদের কি কখনো মনে হয়েছে এই বনটার নাম সুন্দরবন কেন হলো? অবশ্যই এটার পেছনে একটা হিস্ট্রি আছে। সুন্দরবনের নাম সুন্দরবন হওয়ার কারণ হচ্ছে একটা বৃক্ষ, সুন্দরী নামক একটা বৃক্ষ আছে, এই সুন্দরী বৃক্ষের নাম থেকেই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। তাহলে সুন্দরবনের, রংপুরে সুন্দরবন পড়ে নাই রে, মায়ের খাবি। সুন্দরবনের আপনার হচ্ছে যে নামকরণ হয়েছে হচ্ছে মূলত সুন্দরী বৃক্ষের আধিক্যের কারণে। সো সুন্দরবনের অঞ্চলের মানুষজনের জীবন জীবিকা অনেকটা, ওই অঞ্চলে অনেকেই আছে যারা কিনা এই বন কেন্দ্রিক তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে উল্লেখযোগ্য 2টা পেশা একটু মনে রাখবেন, আপনার হচ্ছে মোয়ালি আর হচ্ছে বাওয়ালি। এই 2টা পেশা একটু মনে রাখবেন, 2টা পেশা, মোয়ালি, মৌআলি। আচ্ছা, মৌয়ালি, মৌয়ালি থেকে আপনারা মৌ পান না? মৌ মানে কি বুঝেন আপনারা?
মৌ বা মৌমাছি, মৌ মানে হচ্ছে মধু সংগ্রহ, মৌমাছি মানে মধু সংগ্রহ করে যে মাছি। তার মানে এই যে মৌ থেকে আপনারা মনে রাখবেন মধু সংগ্রহ করে যারা, তাদেরকে বলা হয় হচ্ছে মৌয়ালি। তাহলে সুন্দরবনে মৌয়ালি কাদেরকে বলা হয়? যারা মধু সংগ্রহ করে। বাওয়ালি কাদেরকে বলা হয়? যারা সুন্দরবন থেকে গোল পাতা এবং কাঠ সংগ্রহ করে, তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে বাওয়ালি। এখন পর্যন্ত আপনাদের ইটা কিন্তু পাই নাই, আনসার কিন্তু পাই নাই, যে হচ্ছে যে সুন্দরবন হচ্ছে যে সুন্দরবনের মাছ দিয়ে প্রবাহিত নদীটার নাম কি? কপোতাক্ষ নদ, হাড়িয়াভাঙা নদ, কালিন্দী নদ, নাকি হচ্ছে কাকশিয়ালী নদ? বলেন। আচ্ছা, এই কপোতাক্ষ নদের সাথে আপনার একজন ব্যক্তি নাম জড়িত আছে, আমরা কি জানি? সেই ব্যক্তিটার নাম মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের নাম জড়িত আছে কপোতাক্ষ নদের সাথে। কপোতাক্ষ নদের সাথে মাইকেল মধুসূদন দত্তের নাম জড়িত আছে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার উল্লেখযোগ্য একটা কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। খুব সম্ভবত আপনাদের সিলেবাসে নাই কবিতাটা। আচ্ছা, বলছি ফার্স্টে। হাড়িয়াভাঙা নদী সুন্দরবনের বাংলাদেশ এবং ভারতের অংশকে পৃথক করেছে হচ্ছে হাড়িয়াভাঙা নদী। আবার এই পাশে যদি চলে যায়, বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে হচ্ছে নাফ নদী। নাফ নদী কি করেছে? বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। এই নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার প্রচলিত অর্থে। প্রচলিত অর্থে নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার, এন্ড প্রকৃতপক্ষে নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 63 কিলোমিটার। প্রকৃতপক্ষে নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 63 কিলোমিটার। ওকে, চলেন আমরা এক সামনের দিকে আগাই। আমাদের পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কি ছিল? আচ্ছা, মুক্তিযুদ্ধ যেটা কিনা আমাদের অস্তিত্বের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে যে যুদ্ধ, তার আগে আরো একটা সংগ্রাম রয়েছে, সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। এই সংগ্রাম আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে পরবর্তী প্রত্যেকটা সংগ্রামে, আমাদেরকে উৎসাহ দিয়েছে পরবর্তী প্রত্যেকটা সংগ্রামে, পরবর্তী প্রত্যেকটা লড়াইয়ে। তো মুক্তিযুদ্ধে আপনার অনেকেরই অবদান রয়েছিল, এর মধ্যে নারীদের অবদানও আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। এন্ড সাব সেক্টর ছিল কতটি? সাব সেক্টর ছিল হচ্ছে যে 64টি। সাব সেক্টর ছিল হচ্ছে আপনার 64টি। আপনারা আনসার করেন, আমি এক্সট্রা তথ্য দিতে থাকি। এর মধ্যে নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না হচ্ছে 10 নং সেক্টরে। 10 নং সেক্টরটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেননা এই 10 নং সেক্টরটা মূলত ছিল হচ্ছে আপনার নেভাল সেক্টর। নেভাল সেক্টর ছিল হচ্ছে আপনার মুক্তিযুদ্ধে যে 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধ ঠিকঠাক পরিচালনা করার জন্য একটা সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার গঠিত হয় হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। এই সরকার শপথ গ্রহণ করে এক সপ্তাহ পরে 17 এপ্রিল 1971 সালে। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, সবাই বলতেছে হচ্ছে সেতারা বেগম। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কি? একমাত্র নারী কমান্ডার কি সেতারা বেগম ছিলেন আমাদের, নাকি হচ্ছে যে তারামন বিবি ছিলেন, নাকি হচ্ছে কাকন বিবি ছিলেন, নাকি আশালতা বৈদ্য ছিলেন? অনেকে এই জায়গায় একটা মিস্টেক করে, অনেকে বলেন হচ্ছে সেতারা বেগম, এই ভুলটা করে, বাট আপনারা এই ভুলটা করেন না। আচ্ছা, সেতারা বেগম এবং তারামন বিবি হচ্ছে আপনার বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। তার মানে হচ্ছে যে সেতারা বেগম এবং হচ্ছে তারামন বিবি, এই দুইজন কি করেছেন? সেতারা বেগম এবং তারামন বিবি এই দুইজনই আপনার হচ্ছে যে বীর প্রতীক খেতাব পেয়েছেন। বীর প্রতীক খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধে কয়টা খেতাব রয়েছে আমরা কি জানি? আমাদের মুক্তিযুদ্ধের সম্মানসূচক 4টা খেতাব রয়েছে: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। এই 4টা খেতাব হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে রয়েছে। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি সেতারা বেগম কয় নং সেক্টরে যুদ্ধ করেছিল, এটাও গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেন। সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে হচ্ছে যে
যুদ্ধ করেন। ওকে, সো আমাদের কারেন্ট আনসার কোনটা? আমাদের কারেন্ট আনসার হচ্ছে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র নারী কমান্ডার ছিলেন হচ্ছে আশালতা বৈদ্য। ওকে, এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়? সংবিধানের ক্লাসটা তো হচ্ছে আমরা করেছি গত গতদিন। সো সংবিধানের ক্লাস যদি করে থাকেন, আশা করি এই জায়গা থেকে আপনাদের ভুল হওয়ার কথা না, আপনারা যারা সংবিধানের ক্লাস করেছেন। সো আচ্ছা, আমি একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, সংবিধানের ক্লাস যারা করেছেন এই জায়গা থেকে আপনাদের ভুল হওয়ার কথা না। তারপরে আমরা যদি একটু দেখি, সো সংবিধান, সংবিধান বলতে কি বুঝি আমরা? একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন সমূহের সংকলন, সুপ্রিম ল অফ এ কান্ট্রি, সুপ্রিম ল অর ডক্ট্রিন অফ এ কান্ট্রি। সো বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে খুবই অল্প সময়ে। এটা একটু আনসার করেন, আমরা সংবিধানের সাথে গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে নেই। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এই জায়গা থেকে, জাস্ট আপনারা কয়েকটা তারিখ একটু জানবেন বাংলাদেশের সংবিধান থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে? আপনার হচ্ছে যে সরি 10 জানুয়ারি, 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর ঠিক পরের দিন 11 জানুয়ারি তিনি কি করেন? 11 জানুয়ারি 1972 তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছে, অবশ্যই আমাদের একটা পার্মানেন্ট কনস্টিটিউশন লাগবে। আমাদের পার্মানেন্ট কনস্টিটিউশনের জন্য 23 মার্চ 1972 তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর আপনার হচ্ছে যে তিনি হচ্ছে গণপরিষদ অধ্যাদেশ জারি করেন, এবং আবু সাইদ চৌধুরীর অধ্যাদেশ অনুযায়ী 403 সদস্য বিশিষ্ট গণপরিষদ গঠন করা হয়। কত সদস্য বিশিষ্ট? 403 সদস্য বিশিষ্ট। এখন আপনারা বলতে পারেন, ভাই গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে সেই জিনিস যার মূল দায়িত্ব এবং কর্তব্য ছিল হচ্ছে একটা সংবিধান রচনা করা। সো এই যে 23 মার্চ 1972 এই দিন কি হইল? বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ অধ্যাদেশ জারি করলেন। এরপরে আপনার হচ্ছে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কত তারিখে আমরা কি জানি? হ্যাঁ, 10 এপ্রিল 1971 আপনার কি হয়? মুজিবনগর সরকার গঠিত হয়। সো এর ঠিক এক বছর পরে সেইম তারিখে, তাহলে হচ্ছে 10 এপ্রিল 1972 এই দিনটাতে কি হয়? এই দিনটাতে হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এটা এইভাবে মনে রাখবেন, যেই তারিখটাতে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল তার ঠিক এক বছর পরে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম অধিবেশনের ঠিক পরের দিন 11 এপ্রিল 1972 কি হয়? মূলত যে ঘটনাটা, মূল ঘটনাটা ঘটে। 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠিত হয়। এই 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটির প্রধান করা হয় হচ্ছে ডক্টর কামাল হোসেনকে। ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এর একমাত্র নারী সদস্য ছিল হচ্ছে রাজিয়া বানু, বেগম রাজিয়া আক্তার বানু বা রাজিয়া বানু, এবং বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এই যে পাইলাম আমরা হচ্ছে 34 সদস্য বিশিষ্ট আমাদের সংবিধান রচনা কমিটি। এই 34 সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি ভারত এবং ব্রিটেনের সংবিধান অনুসরণ করে বাংলাদেশের সংবিধানটা রচনা করেন খুবই দ্রুততম সময়ের মধ্যে। এই কয়েকটা তারিখ একটু ভালোভাবে মনে রাখবেন আপনারা। আজকে রাতে কনস্টিটিউশনের একটা ক্লাস নিব 9টা থেকে, ওইখানে একদম ডিটেলসে পড়াবো আমরা ইনশাল্লাহ। এরপরে আমাদের প্রশ্ন করেছে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? আচ্ছা, সংবিধান গৃহীত হওয়ার আগে বেশ কিছু প্রসেস তো লাগবে, তাই না? এই 4 নভেম্বর 1972 এই দিন বাংলাদেশের সংবিধান কি হয়? গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। আর একটু মনে রাখবেন, 16 ডিসেম্বর 1972 কি হয়? বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়। ওকে, কার্যকর হয়। আর সংবিধান গৃহীত হওয়ার আগে সংবিধানটা উত্থাপিত হইতে হবে। বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয় হচ্ছে আপনার 12 অক্টোবর 1972 বাংলাদেশের সংবিধানটা হচ্ছে উত্থাপিত হয়। তাহলে বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয় 12 অক্টোবর, সংবিধানটা গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর এবং কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বর। এই কয়েকটা তারিখ একটু গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা যারা সি নাম্বার আনসার করেছেন আপনারা সঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন দেশের ক্রিকেট দল প্রোটিয়াস নামে পরিচিত? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি ভারত? এই প্রশ্নটা অবশ্যই পারতে হবে আপনাদের।
ছেলেদের তো কখনোই ভুল করা যাবে না, এই প্রশ্নটা, ছেলেদের এই প্রশ্নটা ভুল করার কথাও না। আচ্ছা, আপনাদের ছোট্ট আরেকটা জিনিস বলি, আপনাদের জন্য ফ্রি ক্লাস কন্টিনিউ থাকবে, তবে ক্লাস যদি নিয়মিত করতে চান তাহলে একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করতে হবে, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করতে হবে। একটু নাম্বার দিয়ে বলবেন, না হয় বুঝতে পারি না। আমরা 6 নাম্বার প্রশ্নে আছি, আপনারা একটু 6 নাম্বার দিয়ে দেন বলবেন যে 6 নাম্বার আনসার হচ্ছে এটা। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা, এক্স্যাক্টলি আপনারা হচ্ছে যে সঠিক উত্তর দিয়েছেন। আপনার মূলত হচ্ছে প্রোটিয়া বলা হয় হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার যে হচ্ছে ক্রিকেটার আছে, এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরকে। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য স্বাক্ষরিত চুক্তির নাম কি? আমরা চুক্তি এবং প্রোটোকলের ক্লাসটা খুবই খুবই ভালোভাবে পড়ব, কেননা এই ক্লাসটা হচ্ছে আপনাদের খুবই ইন্টারেস্টিং। চুক্তি এবং প্রোটোকলের যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা পড়ব। খুব রিসেন্টলি আপনারা হয়তোবা এই চুক্তি প্রোটোকলের উপর একটা ক্লাস পাবেন। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য স্বাক্ষরিত চুক্তির নাম কি? একটু দ্রুত বলেন। গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য আপনার স্বাক্ষরিত যে চুক্তিটা আছে এই চুক্তিটার নাম কি? গ্রিন পিস প্রোটোকল, গ্রিন ভয়েস প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, দেন হচ্ছে যে রিউডি প্রোটোকল। বলেন। ওকে, কিয়োটো প্রোটোকল। এই যে কিয়োটো প্রোটোকলটা আছে, এই কিয়োটো প্রোটোকলটা স্বাক্ষরিত হয় কবে জানেন? আপনার হচ্ছে যে 1997 সালে। 1997 সালে খুব সম্ভবত 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর 1997 আপনার হচ্ছে যে কিয়োটো প্রোটোকলটা স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটো শহরে। জাপানের কিয়োটো শহরে আপনার এই প্রোটোকলটা স্বাক্ষরিত হয় বিধায় এই প্রোটোকলটার নাম হচ্ছে যে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলের নাম কিয়োটো প্রোটোকল কেন? কেননা এই প্রোটোকলটা বা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল জাপানের কিয়োটো শহরে। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি রিউডি প্রোটোকল, এটা হচ্ছে বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন নামে পরিচিত হচ্ছে রিউডি প্রোটোকল, যেটা হচ্ছে ব্রাজিলের রিউডি জেনিরো শহরে আয়োজন করা হয়েছিল। আচ্ছা, আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য আপনারা অনেক বড় একটা গুড নিউজ বলতে পারেন। লিজেন কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ। সো সেকেন্ড টাইমরা নর্মালি হচ্ছে যে সেকেন্ড টাইমের যারা আছেন তারা ভাবেন যে হচ্ছে যে আপনারা একটু পরে ভর্তি হবেন আর একটু সময় নেবেন, দেন হচ্ছে যে ডিসিশন নিতে দেরি করে ফেলেন। সো আপনারা এই যে সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে আমাদের সবগুলা কোর্সে এক্সেস দেওয়া হবে। আপনি বিউপির কোর্স, জাহাঙ্গীরনগরের কোর্স এবং অন্যান্য কোর্সের এক্সেস কিন্তু দিয়ে দেওয়া হবে। আর আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচের যে টিচার প্যানেল দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু এক্সপেরিয়েন্স এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ক্লাস নেয়। সো এই যে টিচার প্যানেল দেখছেন আপনারা, এদের সবাইকে পাবেন আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচের ক্লাসে ইনশাল্লাহ। তাই দেখা হবে ক্লাসরুমে। আপনারা সেকেন্ড টাইমার যারা আছেন অবশ্যই আমাদের সাথে আপনাদের জার্নিটা কন্টিনিউ করবেন, কেননা লিজেন কেয়ার সবসময় সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কিছু করে। এর প্রমাণ আপনি পেয়ে যাবেন এই ছবিতে। আসলে একটা পোস্টারে সবাইকে দেয়া সম্ভব না বিধায় এই কয়েকজনের মুখ আপনারা দেখতেছেন, বাট এরা সবাই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ করেছে। এখানে যাদেরকে আপনারা দেখতেছেন, জাহাঙ্গীরনগরের প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়, জাহাঙ্গীরনগরে 50তম, দেন আবার এই যে জাহাঙ্গীরনগরে প্রথম হয়েছে, সি ইউনিটে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। লিজেন থেকে প্রতি বছরই জাহাঙ্গীরনগরে বরাবরই ভালো সাফল্য করে থাকেন। এর পাশাপাশি বিউপিতেও সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পায় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাই। তাই অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ক্লাস এবং সবকিছু দেখে ভালো লাগলে আপনার সেকেন্ড টাইমের জার্নিটা আমাদের সাথেই শুরু করবেন ইনশাল্লাহ। ওকে, এবার আপনার 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটি তারিক মাসুদের চলচ্চিত্র নয়? এই জায়গায় আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখেন, এই যে নেগেটিভ যে প্রশ্নগুলো আছে না, আপনারা এই জায়গায় ভুল করেন বারবার। আপনারা এটা এইভাবে পড়বেন, কোনটি তারেক মাসুদের চলচ্চিত্র। এই নয়টা না আপনার চোখে বাঁধবে না, তাই একটু ভালোভাবে আপনাকে দেখতে হবে এই নেগেটিভ প্রশ্নগুলো আপনি ভালোভাবে পড়েছেন কিনা, বা এই নেগেটিভ প্রশ্নগুলো আপনার মানে
করতে পারছেন কিনা, নেগেটিভ প্রশ্নগুলো ডিটেক্ট করতে পারছেন কিনা, এই জিনিসটা একটু ভালোভাবে আপনারা মনে রাখবেন। সো আপনাকে যদি বলে তারেক মাসুদের চলচ্চিত্র নিচের কোনটি তারেক মাসুদের চলচ্চিত্র নয়, তখন কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু তারেক মাসুদের চলচ্চিত্র কোনটা এটা চাই না, আপনার কাছে জানতে চেয়েছে তারেক মাসুদের চলচ্চিত্র নয় কোনটি। বুঝতে পারছেন? ওকে। নারীর কথা, মাটির ময়না, আদম সুরত, বলেন কোনটি হচ্ছে যে আপনার তারেক মাসুদের চলচ্চিত্র নয়। আচ্ছা, এখানে এই যে সূর্য দিঘল বাড়ি, এই উপন্যাসের রচয়িতা হচ্ছে আবু ইসহাক। সূর্য দিঘল বাড়ি একটা উপন্যাস, এই উপন্যাসের রচয়িতা হচ্ছে আবু ইসহাক। আবু ইসহাক দুইজন ব্যক্তি মিলে এই আবু ইসহাকের চলচ্চিত্র আপনার হচ্ছে উপন্যাসের উপর চলচ্চিত্র নির্মাণ করে। সেই দুইজন ব্যক্তির নাম কি বলতে পারবেন? ওকে, এই দুইজন ব্যক্তি হচ্ছে মুহিউদ্দিন আর হচ্ছে শেখ শাকের। মুহিউদ্দিন এবং শেখ শাকের এই দুইজন ব্যক্তি মিলে এই আপনার হচ্ছে আবু ইসহাকের যে উপন্যাস সূর্য দিঘল বাড়ি, এই সূর্য দিঘল বাড়ি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে। তার মানে নারীর কথা, মাটির ময়না, আদম সুরত, এই তিনটাই হচ্ছে যে তারেক মাসুদের রচিত চলচ্চিত্র। তাছাড়া সূর্য দিঘল বাড়ি চলচ্চিত্রটির রচয়িতা তারেক মাসুদ না। সো নেগেটিভ প্রশ্নগুলোতে আপনার একটু বেশি জানা লাগে এবং হচ্ছে একটু সতর্ক থাকতে হয়। এরপরে যদি আমরা দেখি ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম, এই যে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম যে আছে, এই ছদ্মনামগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই এরকম প্রমিনেন্ট যে হচ্ছে রাইটার আছে, তাদের যদি হচ্ছে ছদ্মনামগুলো না জানেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু ভালোভাবে জানতে হবে। তাহলে ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম বলেন? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী নাকি কার? আচ্ছা, আমরা একটু দেখি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল হচ্ছে ধূমকেতু। ধূমকেতু। এন্ড তাকে কখনো কখনো হচ্ছে তার ডাকনাম ছিল হচ্ছে দুখু মিয়া। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল? ধূমকেতু ছিল হচ্ছে যে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। বীরবল ছিল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল ছিল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। অপরদিকে হচ্ছে আপনার রামরাম বসুর ছদ্মনাম ছিল হচ্ছে কনিষ্ক। রামরাম বসুর ছদ্মনামটা ছিল কনিষ্ক। তাহলে আরেকবার যদি দেখি, ধূমকেতু কাজী নজরুলের ছদ্মনাম ছিল, কনিষ্ক ছিল হচ্ছে রামরাম বসুর ছদ্মনাম, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোনটা বাকি থাকতেছে আমাদের? আমাদের বাকি থাকতেছে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে যে আপনার ভানু সিংহ ঠাকুর। শুধুমাত্র ভানু সিংহ ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুরের আরো বেশ কয়েকটা ছদ্মনাম রয়েছে, সবগুলো আমার আপাতত এখন মনে পড়তেছে না, কিন্তু আপনাদের একটু মনে করে নিতে হবে বাকি যে ছদ্মনামগুলো আছে। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এরপরের যে প্রশ্নটা, 5 আইস কি? বিভিন্ন সংস্থা এবং সংগঠন মাস্ট পড়তে হবে এবং খুবই খুবই ভালোভাবে পড়তে হবে বিভিন্ন সংস্থা এবং সংগঠনগুলো। সো 5 আইস কি? শান্তি জোট, গোয়েন্দা জোট, নিরপেক্ষ জোট নাকি হচ্ছে বেসামরিক জোট? কোন ধরনের জোট 5 আইস বলেন? 5 আইস কোন ধরনের জোট? ওকে, সো 5 আইস কোন ধরনের জোট বলেন? শান্তি, গোয়েন্দা, নিরপেক্ষ বলতে থাকেন। তার মধ্যে 5 আইস দ্বারা আমরা কি বুঝে থাকি? 5 আইস দ্বারা 5টা চোখ বা পঞ্চচক্ষুকে বুঝে থাকি। তার মানে এখানে 5টা দেশ থাকবে। এই ধরনের কাজে ইউএসএ থাকবে না, এটা মানা যায় না। ইউএসএ কে পাইলাম, ইউএসএ আছে মানে কি আপনার হচ্ছে যে ইউকে কেও পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম। ইউএসএ ইউকে থাকলে এখানে আরেকটা দেশকে আপনি পাবেন, সেটা হচ্ছে কানাডা। কানাডা, ইউএসএ, ইউকে থাকলে এখানে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া থাকবে না, এটা হইতে পারে না। অস্ট্রেলিয়া অ্যান্ড আপনি হচ্ছে ফাইনালি আরেকটা দেশকে পাবেন, যেটা হচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশ, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই 5টা দেশের সমন্বয়ে আপনার হচ্ছে গঠিত একটা জোট হচ্ছে যে 5 আইস। বুঝতে পেরেছি? যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। সো এই নিউজিল্যান্ডের কাদের সমন্বয়ে?
নিউজিল্যান্ডের যে হচ্ছে এদের যে গোয়েন্দা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনীর সমন্বয়ে, এদের গোয়েন্দা বাহিনীর সমন্বয়ে গঠিত জোটটা হচ্ছে ফাইভ আইস। তার মানে আপনার হচ্ছে যে সহজভাবে বুঝতে পারছি, পাঁচটা দেশের গোয়েন্দা বাহিনীর সমন্বয়ে গঠিত জোট কখনোই বেসামরিক জোট হবে না, শান্তি জোট হবে না, নিরপেক্ষ জোট হবে না। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে গোয়েন্দা জোট। ফাইভ আইস মূলত একটা গোয়েন্দা জোট। সো এই টাইপের সিমিলার টাইপের আরো একটা হচ্ছে যে জোট আছে, সেটা হচ্ছে কোয়াড। এই কোয়াডটা হচ্ছে মূলত চারটা দেশের সমন্বয়ে গঠিত। এখানেও হচ্ছে আপনার ইউএসএ আছে, কোয়াডেও হচ্ছে ইউএসএ আছে, এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, এরপর অস্ট্রেলিয়া আছে, এরপর আপনার হচ্ছে জাপান আছে। এই যে চারটা দেশের সমন্বয়ে গঠিত যে জোট, এটা হচ্ছে কোয়াড। কোয়াড মূলত হচ্ছে আপনার হচ্ছে চীনকে হচ্ছে কাউন্টার করার জন্য গঠিত একটা জোট। চীনকে মূলত হচ্ছে সাউথ চায়না যে সিটা আছে, এই সাউথ চায়না সিতে হচ্ছে যে চীনের আধিপত্য কমানোর উদ্দেশ্যে গঠিত একটা জোট হচ্ছে কোয়াড। সো কোয়াড আর হচ্ছে যে ফাইভ আইস, এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জোট। এরপর যদি আমরা দেখি রেমাক্রি জলপ্রপাত কোথায় অবস্থিত, রেমাক্রি জলপ্রপাত কোথায় অবস্থিত? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নাকি সিলেট? ওকে, আমরা এই জলপ্রপাতটা যেহেতু দেখতেছি, আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন তো শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে? শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে? শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে একটু বলেন। আপনারা কেউ কক্সবাজার গিয়েছেন? কক্সবাজারে একটা পাহাড় আছে হিমছড়ি, এই হিমছড়িতে রয়েছে হচ্ছে আপনার শীতল পানির ঝর্ণা। এরপর হচ্ছে আপনার উষ্ণ পানির ঝর্ণা কোথায় রয়েছে? উষ্ণ পানির ঝর্ণা রয়েছে হচ্ছে আপনারা ইসে গিয়েছেন না, সীতাকুণ্ডে গিয়েছেন না, চন্দ্রনাথের পাহাড়, এই জায়গায় রয়েছে হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা। 10 নম্বর, আমরা তো 11 নম্বরে আছি। হ্যাঁ, কক্সবাজার গেলে সবার কমন একটা সিগনেচার প্লেস থাকে না, আমরা এখন হিমছড়িতে, ওইখানে কি একটা ছবি তোলা। যদিও আমি কক্সবাজার গেলে আমার হিমছড়িতে কখনোই যাওয়া হয় নাই। ওকে, মেরিন ড্রাইভ রোডটাতেই বেশি ঘোরা হয় নর্মালি। তাহলে রেমাক্রি আপনারা মনে রাখবেন, আপনার হচ্ছে শুধু রেমাক্রি না, আরো বেশ কিছু হচ্ছে আপনার জলপ্রপাত রয়েছে। রেমাক্রি, দেন হচ্ছে আপনার নাফাখুম, দেন হচ্ছে আমিয়াখুম, এরকম আরো বেশ কিছু হচ্ছে জলপ্রপাত রয়েছে আপনার হচ্ছে যে বান্দরবানে। এই বান্দরবানকে বলা হয়ে থাকে হচ্ছে খুমের রাজ্য। বান্দরবানকে কি বলা হয়ে থাকে? খুমের রাজ্য বলা হয়ে থাকে এই বান্দরবানকে। বান্দরবানে বেশ কিছু পাহাড়ও কিন্তু রয়েছে আপনার হচ্ছে বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ রয়েছে তাজিংডং, তাজিংডং তাজিংডং বা বিজয়, এই তাজিংডং বা বিজয়, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার, এটা কিন্তু বান্দরবানে অবস্থিত। এরপর হচ্ছে যে বান্দরবানে এরপর হচ্ছে তাজিংডং এর পরে হচ্ছে কেওক্রাডং, এটাও বান্দরবানে অবস্থিত। এরপর হচ্ছে প্রান্তিক হ্রদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা বলতেছি আর কি বান্দরবানের, আপনার হচ্ছে যে প্রান্তিক হ্রদ, প্রান্তিক হ্রদ, প্রান্তিক হ্রদ, এরপর হচ্ছে বগা লেক, এই দুইটাও কিন্তু হচ্ছে আপনার বান্দরবানে অবস্থিত। রাঙামাটিতে বিখ্যাত একটা লেক আছে, রাঙামাটিতে বিখ্যাত একটা লেক আছে, সেটা হচ্ছে কাপ্তাই লেক, সরি কাপ্তাই লেক। কাপ্তাই লেকটা অবস্থিত হচ্ছে আপনার রাঙামাটিতে। কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। এই যে বাংলাদেশের যে হচ্ছে যে বিভিন্ন প্লেসগুলো রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, বাংলাদেশের দর্শনীয় যে স্থান, এই স্থানগুলো জানতে হবে। এই জায়গাতে হচ্ছে আপনার বান্দরবানকে বলা হয়ে থাকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, মানে যে বান্দরবান দেখে নাই সে আসলে বাংলাদেশ দেখে নাই। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, বাংলাদেশের চিত্রকলায় পটুয়া নামে পরিচিত কে? পটুয়া নামে পরিচিত কে ছিল? এস এম সুলতান, জয়নুল আবেদিন, রফিকুন নবী নাকি হচ্ছে কামরুল হাসান? পটুয়া নামে পরিচিত কে ছিল? কে যিনি পটুয়া নামে পরিচিত ছিলেন,
তিনি হচ্ছে যে আপনার কামরুল হাসান, তিনি নিজেকে হচ্ছে পটুয়া নামে পরিচয় দিতে আপনার হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার বিখ্যাত কয়েকটা হচ্ছে চিত্রকর্ম যদি আমরা দেখি, তিন কন্যা, তিন কন্যা, এরপর হচ্ছে নাইওর। কামরুল হাসানের বিখ্যাত যে চিত্রকর্ম রায় বেশে নৃত্য, তিন কন্যা নাইওর, দেন হচ্ছে রায় বেশে নৃত্য। আমার সাথে সাথে একটু বলেন, তিন কন্যা নায়র রায় বেশে নৃত্য, এই তিনটা কামরুল হাসানের রচনা। কামরুল হাসানের রচনা হচ্ছে যে তিন কন্যা নায়র রায় বেশে নৃত্যর, এই তিনটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো আমরা দেখব। রচনা বলে ফেলছি ভুলে। কামরুল আপনার পটুয়া কামরুল হাসানের আঁকা চিত্রকর্ম তিন কন্যা নায়র রায় বেশে নৃত্য, এই তিনটা চিত্রকর্ম কার আঁকা? এই তিনটা চিত্রকর্ম হচ্ছে কামরুল হাসানের আঁকা। ধরেন আপনি নিজেকে একটা নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কামরুল হাসানের অবস্থাটা ছিল এরকম, তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সো এটা এইভাবে পড়বেন, পটুয়া কামরুল হাসান, তাহলে এই জায়গায় ভুল হবে না। এভাবে যদি আপনি পড়েন। আমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রাচীন ট্রয় নগরী কোথায় অবস্থিত? এই ট্রয় নগরীটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং এইখানে এই ট্রয় নগরীকে হচ্ছে যে আপনার হচ্ছে যে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে, ব্যাটেল অফ ট্রয়। ব্যাটেল অফ ট্রয়, এই ব্যাটেল অফ ট্রয় যে হচ্ছে যুদ্ধটা, এটা নিয়ে একটা মুভিও আছে যদিও, বাট এই ট্রয়ের যে যুদ্ধটা, এই যুদ্ধটার কাহিনী খুবই ইন্টারেস্টিং। আমরা যুদ্ধের ক্লাসে বিস্তারিত পড়ব। ঢাবিতে প্রশ্ন এসেছিল গত বছর, একদম স্পেসিফিক ভাবে বলে দিয়েছিলাম এই ট্রয় নগরী কোথায় অবস্থিত। ট্রয় যুদ্ধের ঘটনাও একদম বিস্তারিতভাবে বলেছিলাম। আচ্ছা, প্রাচীন ট্রয় নগরী কোথায় অবস্থিত এটা যদি আমরা দেখি, প্রাচীন ট্রয় নগরী ছিল হচ্ছে যে তুরস্কের নিকটবর্তী, তুরস্কের নিকটবর্তী হচ্ছে প্রাচীন ট্রয় নগরীর সন্ধান পাওয়া গিয়েছে। আচ্ছা, 13 নম্বর একজন বলেছে গ তুরস্ক, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছেন। কনস্টান্টিপোল নামে একটা জায়গা ছিল ঐতিহাসিক তুরস্কের নিকটবর্তী, এই জায়গায় হচ্ছে যে আপনার ট্রয় নগরীর সন্ধান পাওয়া গিয়েছে। অ্যান্ড একটা সময় মনে করা হইতো যে এই যে ট্রয়ের যুদ্ধটা, ব্যাটেল অফ ট্রয়, এটা নিছক একটা কল্পকাহিনী বা নিছক কোনো একটা গল্প, কিন্তু পরবর্তীতে যখন ট্রয় নগরী আবিষ্কৃত হয় তখন আসলে এটা মানুষের কাছে মনে হয় যে না, এটা কোনো গল্প না, এটা হচ্ছে, একটা সময় মানুষ ভাবতো গ্রিক পুরাণের একটা গল্প হচ্ছে এই ব্যাটেল অফ ট্রয় বা ট্রয়ের যুদ্ধ, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে যে ট্রয় নগরী আবিষ্কৃত হয় তখন মানুষ আসলে বুঝে যায় যে এটা কোনো নিছক গল্প বা কোনো কাহিনী না, এটার একটা বাস্তবসম্মত ভিত্তি রয়েছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি প্রাচীন গ্রিসের হচ্ছে একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে প্রাচীন গ্রিসে আপনার হচ্ছে ছোট ছোট আপনার হচ্ছে যে নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, ছোট ছোট নগর রাষ্ট্র ছিল অনেকগুলা প্রাচীন গ্রিসে। এই যে ছোট ছোট নগর রাষ্ট্র, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা নগর রাষ্ট্র ছিল হচ্ছে স্পার্টা এবং অ্যাথেন্স। প্রাচীন গ্রিসে যে হচ্ছে ছোট ছোট নগর রাষ্ট্রগুলো ছিল এর মধ্যে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা সামনের দিকে আগাই, তাহলে প্রাচীন ট্রয় নগরীর সন্ধান পাওয়া গিয়েছে, আমাদের আনসার হচ্ছে তুরস্ক। আচ্ছা, আপনারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন বা হচ্ছে বিভিন্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেন, আপনাদের একটা পরামর্শ থাকবে, আপনারা খন্দকারজিকে বইটা একটু দেখবেন। দেখার পরে আপনাদের কাছে যদি মনে হয় এই বইটা আপনাদের জন্য পর্যাপ্ত, তবে আপনি বইটি কিনবেন। পরামর্শ থাকবে বইটি একবার খুলে দেখবেন, দেখলে আশা করি আপনাদের এই বইটা ভালো লাগবে। পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে পার্সোনা নন গ্রাটা, এই প্রশ্নটি কাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক? পার্সোনা নন গ্রাটা, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, খেলোয়াড় নাকি হচ্ছে লেখক? পার্সোনা নন গ্রাটা এই টার্মটা কাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক? পার্সোনা নন গ্রাটা এই টার্মটা কাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটু বলেন। রাজনীতিবিদ, কূটনৈতিক, খেলোয়াড় নাকি হচ্ছে লেখক? ওকে, পার্সোনা নন গ্রাটা এই টার্মটা মূলত হচ্ছে কূটনৈতিকদের ক্ষেত্রে প্রযোজ্য। ধরেন আপনি হচ্ছে যে কোনো কূটনৈতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা মানে সে হচ্ছে অবাঞ্ছিত। ওই যে আমরা বেশ কিছুদিন আগে জাতিসংঘের যে হচ্ছে মহাসচিব আছে তাকে হচ্ছে যে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছিল হচ্ছে ইসরায়েল। সো কোনো কূটনৈতিককে যদি পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয় তার মানে
কূটনৈতিক যে হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস পাইতো, মানে কূটনৈতিক যে সুযোগ সুবিধাগুলো পাইতো সে আসলে পাবে না, কারণ কেননা তাকে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের 14 নম্বর আনসার হচ্ছে কূটনৈতিক। নদীবিহীন দেশের নাম ইরাক, সৌদি আরব, সিরিয়া নাকি হচ্ছে মিশর? তাহলে বলেন নদীবিহীন দেশের নাম কয়টি, কোনটি হচ্ছে নদীবিহীন দেশ? এই জায়গা থেকে আপনারা হচ্ছে যে বেশ কয়েকটা নদীবিহীন দেশ আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা আপনার হচ্ছে নদীবিহীন দেশের নাম আপনারা একটু লিখে নেন, একটু লিখে নেন সবাই, গুরুত্বপূর্ণ বা জেনে রাখেন। সৌদি আরব, সৌদি আরব, দেন হচ্ছে যে ইয়েমেন, ওমান, সৌদি আরব, ইয়েমেন, ওমান, দেন হচ্ছে যে কুয়েত ও বাহরাইন। সৌদি আরব, ইয়েমেন, ওমান, কুয়েত ও বাহরাইন, এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে নদীবিহীন দেশ। বুঝতে পেরেছেন? আচ্ছা, নদীবিহীন দেশ যেহেতু জানলাম আমরা, তাহলে একটু বলেন তো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদীর নামটা বলেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি একটু বলেন। সরি, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি একটু বলেন আপনারা। দীর্ঘতম নদীটির নাম আপনাদের কমেন্ট মনে হয় একটু পরে আসতেছে। পৃথিবীর দীর্ঘতম নদী পদ্মা, মায়ের খাবেন। ওকে, একটা উত্তর পেয়ে গিয়েছি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে যে আপনার নীল নদ। এই নীল নদ প্রবাহিত হয়েছে মিশর, আফ্রিকা সহ 11টি দেশের মধ্য দিয়ে, এবং এই নীল নদ নিয়ে ঝামেলা চলে হচ্ছে যে দুইটা দেশের মধ্যে, সেটা হচ্ছে যে মিশর ও আফ্রিকা। মিশর এবং আফ্রিকার মধ্যে এই নীল নদ নিয়ে হচ্ছে যে ঝামেলা চলতেছে, বিশেষ করে হচ্ছে। আচ্ছা, পদ্মা, একজন পদ্মা বলছে, নাফ নদী বলছে একজন। ভাই মাইর খাবেন, আপনারা কি উল্টাপাল্টা প্রশ্ন বলেন। বাংলাদেশে জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার? সো কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার? এই কাস্টিং ভোট জিনিসটা কি, এটা জানলে আপনি হচ্ছে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার এটা জেনে যাবেন। আপনারা যদি মজা করে নাফ নদী, তারপর পদ্মা এগুলা বলে থাকেন তাহলে ইটস ওকে, বাট যদি সিরিয়াসলি বলে থাকেন তাহলে ধরে নেন আপনার সাধারণ জ্ঞানের অবস্থা খুবই খারাপ। আপনাকে অনেক অনেক কিছু জানতে হবে, আপনি অনেক কিছুই জানেন না। এগুলো জানতে হবে। বলেন বাংলাদেশের জাতীয় সংসদে। সো কাস্টিং ভোট বিষয়টা বা কাস্টিং ভোট কনসেপ্টটা হচ্ছে যে ধরেন সংসদের অচল অবস্থা দূর করার জন্য স্পিকার যখন যে ভোটটা প্রদান করে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কাস্টিং ভোট। সংসদে যখন একটা কিছু নিয়ে ভোটাভুটি হয়, তখন যদি টাই হয় মানে সমতা হয়, ধরেন এ পার্টি দিল 150টা, হ্যাঁ ভোট হইলো 150টা, না ভোট হইলো 150টা, তখন স্পিকার যার পক্ষে ভোট দিবে সেটাই হবে হচ্ছে যে আপনার জয়যুক্ত হবে। স্পিকার যদি হ্যার পক্ষে ভোট দেয় তাহলে হ্যাঁ জয়যুক্ত হবে, নার পক্ষে ভোট দিলে না জয়যুক্ত হবে। সো এর কারণে স্পিকারের ভোটকে বলা হয়ে থাকে হচ্ছে কাস্টিং ভোট। চিফ হুইপ আসছে এখানে, স্পিকার হবে। নিচের কোনটিকে প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়ে থাকে? সো প্রশাসনের স্নায়ু কেন্দ্র, কিছুদিন ধরে আন্দোলন হচ্ছে, ঝামেলা হচ্ছে যে জায়গাটা, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রশাসনের স্নায়ু কেন্দ্র। এখন গেস করেন তাহলে প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয় কাকে? আন্দোলন হচ্ছে, ঝামেলা হচ্ছে, মন্ত্রণালয়কে কি বলা হয়ে থাকে প্রশাসনের স্নায়ু কেন্দ্র, নাকি জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, নাকি সচিবালয় বা সেক্রেটারিয়েটকে বলা হয়ে থাকে আপনার প্রশাসনের স্নায়ু কেন্দ্র? প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়ে থাকে সচিবালয় বা সেক্রেটারিয়েটকে। প্রশাসনের স্নায়ু কেন্দ্র কাকে বলা হয়ে থাকে? সচিবালয় বা সেক্রেটারিয়েটকে প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়ে থাকে। অগ্নিস্বর কোন ফসলের জাত? ধান, পাট, কলা নাকি গম? এই এই প্রশ্নগুলো মূলত হচ্ছে যে আপনার রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, এগুলা কোন ফসলের জাত বলেন?
এখানে যদি অগ্নিস্বর আছে, বিভিন্ন ফসলের জাত, বিভিন্ন ফসলের জাত, একটু ভালোভাবে পড়বেন ফর রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার টপিক। বিভিন্ন ফসলের যে জাত আছে, এই বিভিন্ন ফসলের জাতটা বলেন কোন ফসলের জাত? অগ্নিস্বর কোন ফসলের জাত? আচ্ছা, ফসলের কথা যেহেতু আসছে, এই জায়গা বা এই যে বাংলাদেশের সম্পদ বা ফসল থেকে আপনারা কিন্তু ধান, দেন হচ্ছে পাট, গম এবং চা, এই কয়েকটা খুবই ভালো করে পড়বেন। বিশেষ করে চাটা ভালো করে পড়বেন। যেমন চায়ের আদি নিবাস কোথায় ছিল? আপনারা আনসার করতে থাকেন। চায়ের আদি নিবাস, চায়ের আদি নিবাস কোথায় ছিল? চায়ের আদি নিবাস ছিল হচ্ছে চীনে। আচ্ছা, চায়ের আদি নিবাস কোথায় ছিল? চায়ের আদি নিবাস ছিল হচ্ছে চীনে। এরপর যদি হচ্ছে আমরা দেখি, চায়ের আদি নিবাস চীন পাইলাম। সো বাংলাদেশে চা উৎপাদিত হয় হচ্ছে যে মূলত সিলেট বিভাগে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। তো সবচেয়ে বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধিত চা বাগান রয়েছে কতগুলা? নিবন্ধিত চা বাগান রয়েছে হচ্ছে 169টি। সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত চা বাগান রয়েছে হচ্ছে 169টি। তো সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে বলেন তো? একটু আনসার দেন। সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে? সিলেট, মৌলভীবাজার, কোথায় একটু বলেন? সিলেটে নাকি মৌলভীবাজারে? সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে? সিলেটে নাকি মৌলভীবাজারে? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান হচ্ছে মালনীছড়া। মালনীছড়া চা বাগান হচ্ছে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান, মালনীছড়া চা বাগান হচ্ছে প্রাচীন চা বাগান, পুরাতন চা বাগান। অপরদিকে অর্গানিক চায়ের চাষ হয় কোথায় বলতে পারবেন? অর্গানিক চা, এই দুইটা প্রশ্নের উত্তর দেন। অর্গানিক চা, ওকে। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজারে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজারে 92টি চা বাগান রয়েছে। মৌলভীবাজারে কতটি চা বাগান রয়েছে? 92টি চা বাগান রয়েছে। অর্গানিক চা চাষ হয় কোথায় বলতে পারবেন? বাংলাদেশের সর্ব উত্তরের জেলায় অর্গানিক চা চাষ হয়। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, আরেকটা হিন্ট দেই, অর্গানিক চা চাষ হয় হচ্ছে যে যাকে বলা হয়ে থাকে হচ্ছে যে আপনার হিমালয়ের কন্যা বলা হয়ে থাকে যাকে, যে জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জায়গায় অর্গানিক চা চাষ হয়। এতক্ষণে হয়তো আপনি ধরতে পারছেন জায়গাটা হচ্ছে পঞ্চগড়, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, যেখানে অর্গানিক চা চাষ হয়, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আপনার হিমালয়ের কন্যা। আরেকটা প্রশ্ন এটার সাথে রিলেটেড, মেঘালয়ের কন্যা বলা হয় কাকে? মেঘালয়ের কন্যা বলা হয় হচ্ছে সিলেটকে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা দেখি আমাদের পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে এলাম দেখলাম জয় করলাম, এই উক্তিটি কার? আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন নাকি চতুর্দশ লুই? আপনাদের সাথে এই উক্তিটা হচ্ছে অনেক বেশি প্রাসঙ্গিক। আপনারা আসতে চান, দেখতে চান, জয় করতে চান, বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আসলে দেখলেই জয় করা যায় না, সেখানে দরকার পরিশ্রম, ধৈর্য এবং ধারাবাহিকতা। এই তিনটা থাকলে পরে আপনি হচ্ছে একটা কিছু করতে পারবেন, কিন্তু একদম আসলেই জয় করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। এই উক্তিটা হচ্ছে জুলিয়াস সিজারের, এলাম দেখলাম জয় করলাম। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে দুইটা দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব দুইটা কোন দেশের মধ্যে ছিল? দ্বন্দ্ব দুইটা ছিল হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব ছিল হচ্ছে যে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে কার কার মধ্যে দ্বন্দ্ব ছিল? বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব ছিল হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে কার কার মধ্যে দ্বন্দ্ব ছিল? বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব ছিল এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপটা কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত হচ্ছে আপনার এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা। ওকে,
সো এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে আপনাদের কি মনে হলো? প্রশ্নগুলো কি অনেক কঠিন? এখন আপনাদের পক্ষ থেকে অবশ্যই উত্তর আসবে যে না ভাইয়া প্রশ্নগুলো কঠিন না। তাহলে পরীক্ষার হলে কেন ভুল করেন? কারণ আপনারা পড়তে চান না, শর্টকাট দিয়ে ক্র্যাক করতে চান। একটা জিনিস মনে রাখবেন, সাধারণ জ্ঞান তখনই আপনার কাছে সহজ হবে যখন আপনি সাধারণ জ্ঞানের পুরো ওভারঅল জিনিসটা পড়বেন। আর সাধারণ জ্ঞান শর্টকাট দিয়ে পড়লে পরে আপনার জন্য কঠিন হবে। তাই আপনার প্রতি পরামর্শ থাকবে সাধারণ জ্ঞানটাকে আপনি শর্টকাট দিয়ে না পড়ে একটু গুছিয়ে প্রিপারেশন নেন। যদি একটু গুছিয়ে প্রিপারেশন নেন তাহলে ভালো করা সম্ভব। বুঝতে পেরেছেন? তো সকলের প্রতি পরামর্শ থাকবে সাধারণ জ্ঞানটাকে এনজয় করেন। সাধারণ জ্ঞান কঠিন কিছু না। অ্যান্ড আমরা আপনাদের জন্য ফ্রি ক্লাস দিব। তবে আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে আপনি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, কেননা এখানে আপনি ক্লাস, ম্যাটেরিয়ালস, এক্সাম সবকিছু একদম গুছিয়ে পাচ্ছেন। সো সবাই ভালো থাকেন। 9টার সময় কিন্তু পেইড ব্যাচের একটা ক্লাস আছে, অবশ্যই আপনারা ক্লাসটা করবেন। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, যেহেতু আপনাদের কোনো প্রশ্ন পাইনি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।